আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তো আমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখন এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 10 = 10। কয়ের দেখা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিটি লাভা গঠিত পলি গঠিত না লোয়েস সমভূমির উদাহরণ। তো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র এই যে সমভূমি, এটা হচ্ছে পলি গঠিত সমভূমি। ক্ষয়ের দেখা জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা ভারী না শীতল হয়। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা হয়। গয়ের দেখা হচ্ছে ডাক্তার বায়ু নামে পরিচিত সাইমন হারমার্টান তিরক্ষ বায়ু। তো ডাক্তার বায়ু নামে পরিচিত হচ্ছে হারমার্টান এটা। ঘয়ের দাগে ভারতের একটি অন্তর্বাহিনী নদী রাইন সিন্ধু লুনি না আমু দরিয়া। তো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে। ভিডিও আর পিডিএফ কিন্তু পাশাপাশি থাকবে এবং পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। দেখো পরবর্তী প্রশ্ন অঙ্গর দাগে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জামবেসি, নাইজার, নীলনদ, অরেঞ্জ। তো ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেসি, ঠিক আছে, এই নদীতে। এরপর একটি লাভাগঠিত মালভূমি হলো তিব্বত, পামির, লাদাখ না মালব মালভূমি। তো একটি লাভাগঠিত মালভূমি হচ্ছে মালব মালভূমি। 6 দাগে ইতালির একটি আগ্নেয় পর্বত হলো এটনা, ভিসুভিয়াস, ফুজিয়ামা না ক্রাকাতোয়া। তো ইতালির একটি আগ্নেয় পর্বত হচ্ছে ভিসুভিয়াস। বর্গীয় দাগে সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত ভঙ্গিল স্তূপ আগ্নেয় পর্বত। তো সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত আগ্নেয় পর্বত। বর্গীয়। এরপর ঝয়ের দেখা প্রশ্ন, হোয়াইট নীল ও ব্লু নীল নদী দুটি কায়রো, খার্তুম না মালাকল শহরের কাছে পরস্পর মিলিত হয়েছে। তো হোয়াইট নীল আর ব্লু নীল এই যে দুটি নদী, এটা খার্তুম শহরের কাছে পরস্পর মিলিত হয়েছে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে বাড়তে থাকে না একই থাকে। তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। এরপর টয়ের দেখা হচ্ছে মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলোকে বলা হয় আর্গ, হামাদা, রেগ না ওয়াদি। তো মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলোকে বলা হয় ওয়াদি। 2 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি লিখতে হবে। 1 × 10 = 10। প্রথমে কয়ের দাগে পর্বত গ্রন্থি কাকে বলে? তো অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে যখন এক জায়গায় মিলিত হয় তখন তাকে পর্বত গ্রন্থি বলে, যেমন হচ্ছে পামির গ্রন্থি। ক্ষয়ের দাগে আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি? আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। গয়ের দাগে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? তো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। ঘয়ের দাগে হচ্ছে মিশরের নীলনদ অববাহিকার দীর্ঘ আঁশযুক্ত তুলা কী নামে পরিচিত? তো মিশরের নীলনদ অববাহিকার দীর্ঘ আঁশযুক্ত তুলা ইজিপসিয়ান কটন নামে পরিচিত। অঙ্গর দাগে ক্যারাভ্যান কি? তো উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভ্যান বলেন। 6 দাগে হচ্ছে কোন ধরনের মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় বেশি উঁচু? তো দেখো পর্বত বেষ্টিত মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় অনেক বেশি উঁচু। এরপর শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ড্যাশ মিলিবার। তো সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 1013.25 মিলিবার। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ড্যাশ। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ড। এরপর ঝয়ের দাগে হচ্ছে গিনি উপকূল অঞ্চলে খামসেনকে বলে ড্যাশ। গিনি উপকূল অঞ্চলে খামসেনকে বলা হয় হারমার্টান। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো। নেক্সট হচ্ছে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি। তো মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি, ঠিক আছে, লোয়েস সমভূমি। এরপর হচ্ছে 3 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 4 দেখুন 8 নম্বর, ঠিক আছে। কয়েক থেকে মালভূমি কাকে বলে? তো আশেপাশের অঞ্চল সাপেক্ষে হঠাৎ উঁচু 300 মিটারের বেশি উঁচু আর কি, বিস্তীর্ণ ভূভাগ, চারপাশ খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপকে মালভূমি বলে। মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো অথবা উঁচু নিচু হতে পারে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হয়েছে সমচাপ রেখা বা আইসোবার কাকে বলে? তো বছরের কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপ যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বলে। পরের দেখা হচ্ছে টেবিল ল্যান্ড কাকে ও কেন বলে? তো মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও চারপাশটা টেবিলের পায়ার মতো
ঢালু এবং খাড়া হয়, সেই জন্যই মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়। অথবা জলপ্রপাত কাকে বলে? তো দেখো, নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। তখন নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে নরম পাথরের উপর ঝাঁপিয়ে পড়ে, একে জলপ্রপাত বলে। গয়ের দিকে হচ্ছে আর্গ কাকে বলে? তো সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে একে আর্গ বলে। অথবা ক্যারাভেন কাকে বলে? তো উত্তর লিখবে দেখো, উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভেন বলে। এরপর পরের প্রশ্ন, ঘোড়ার দিকে যাযাবর কাদের বলে? উত্তর লিখবে দেখো, মরুভূমিতে বিশেষ এক ধরনের জাতি দেখা যায় যারা উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, এদের যাযাবর বলে। এরা সাধারণত উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। অথবা ওয়াদি কাকে বলে? এখানে উত্তর লিখবে দেখো, সাহারা মরুভূমি অঞ্চলের অধিকাংশ নদী আটলাস পর্বত ও মধ্যভাগের উঁচু ভূমি থেকে উৎপত্তি হয়েছে। জলের অভাবে নদীগুলি অত্যন্ত সরু আকারের এবং বৃষ্টির অভাবে অধিকাংশ নদী শুকিয়ে গেছে। ওয়াদি এই অঞ্চলের উল্লেখযোগ্য নদী। স্থানীয় ভাষায় এখানকার নদী খাতগুলিকে ওয়াদি বলে। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, 3, 4, 12 নম্বর, ঠিক আছে। এখানে প্রশ্নের মান 4 নম্বর করে। পরের দিকে গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? তো পার্বত্য অঞ্চলের নদীর উপত্যকা খুব সরু ও গভীর হলে আই বা ভি আকৃতির মতো দেখতে হলে তাকে গিরিখাত বলে। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ও শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এরপর অথবা দিয়ে দেওয়া আছে খাঁড়ি কি? তো কিছু নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল মোহনার ভেতর দিয়ে উপরের দিকে উঠে আসে, আবার ভাটার সময় সমুদ্রে জল নেমে আসে। এভাবে চওড়া মোহনা বা খাঁড়ির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাঁড়ি দেখা যায়। পরের দাগে আফ্রিকা মহাদেশের অবস্থান, আয়তন ও সীমা উল্লেখ করো। তো আফ্রিকা মহাদেশ এশিয়ার দক্ষিণ পশ্চিমে এবং ইউরোপের দক্ষিণে অবস্থিত। এই মহাদেশের আয়তন 3,22,532 বর্গ কিলোমিটার। আয়তনে এই মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশটির প্রায় চারিদিকেই জলভাগ দ্বারা বেষ্টিত। এই মহাদেশের পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। অথবা সাহারা মরুভূমির বিবরণ দাও। তো দেখো, আটলাস পর্বতমালার দক্ষিণে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এর মধ্যভাগে আহাপ্পার ও টিবেস্টি মালভূমি দেখা যায়। এই অঞ্চল অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হওয়ায় এখানে জনবসতি প্রায় দেখা যায় না। সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে রয়েছে নীলনদ অববাহিকা। গয়ের দিকে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখন। তো সমচাপ রেখার বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর বলে বহু ক্ষেত্রে সমচাপ রেখাগুলি অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়। 2 নম্বর, সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়া শান্ত অবস্থা বোঝায়, এবং রেখাগুলি যদি কাছাকাছি চক্রাকারে অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর হচ্ছে, যদি সমচাপ রেখাগুলি চক্রাকারে অবস্থান করে তবে তাকে বায়ুচাপের কোষ বা বায়ুচাপ কক্ষ বলে। 4 নম্বর, জানুয়ারি ও জুলাই যথাক্রমে শীতলতম ও উষ্ণতম মাস বলে মানচিত্রে সাধারণত এই 2 মাসের সমচাপ রেখা অঙ্কন করা হয়। অথবা দিয়ে দেওয়া আছে নীলনদের গতিপথ লেখন। তো নীলনদ আফ্রিকার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6,650 মিটার। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়। আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি থেকে সৃষ্ট হোয়াইট নীল এবং ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সৃষ্ট ব্লু নীল, এই 2 নদীর জলধারা থেকে নীলনদ তৈরি হয়েছে। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর এই 2 ধারার মিলনস্থল। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে সবুজ করে তুলেছে। নীলনদ ভূমধ্যসাগরের মোহনার কাছে বিশাল বদ্বীপ তৈরি করেছে। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের তীরে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলি হলো খার্তুম, আসওয়ান, লাস্কার ও কায়রো। ঘয়ের দিকে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়? তো ভূ আলোড়নের ফলে সৃষ্ট 2টি ফাটলের মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে
বা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে গঠিত পর্বতকে স্তূপ পর্বত বলে। উদাহরণ কি না, ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি পৃথিবীর উল্লেখযোগ্য স্তূপ পর্বত। 5 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্ন নম্বর 5 নম্বর করে 5 থেকে 10 নম্বর। কয়ের দেখা হচ্ছে আমাদের জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করুন। তো দেখো, আমাদের জীবনে পর্বতের প্রভাব। 1 নম্বর, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর ধরে জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। 4 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5 নম্বর, পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 6 নম্বর, কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বোল্ডার, ছোট বড় পাথর ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। ওকে, তো এইগুলো হচ্ছে মানব জীবনে পর্বতের হচ্ছে গুরুত্ব। আর 6 নম্বর থেকে দেখো, 6 নম্বর পয়েন্ট হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা এইগুলো। ক্ষয়ের দেখা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী। তো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হচ্ছে 1 নম্বর, জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলধার নির্মাণ করা হয়ে থাকে। এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। কোন বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ওকে, 3 নম্বর পয়েন্টটি আমরা লিখছি জলবিদ্যুৎ উৎপাদন। এইরকম বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, যা উক্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে জল সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। ঠিক আছে। 5 নম্বর, মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয়। তো এইগুলো হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। এরপর হচ্ছে গয়ের দিকে আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশ একই সঙ্গে পৃথিবীর উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গোলার্ধে অবস্থিত। 19বিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ, ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। আফ্রিকার উত্তরে দুর্গম সাহারা মরুভূমি। আফ্রিকার মধ্যভাগে রয়েছে হিংস্র জীবজন্তুতে পূর্ণ নিবিড় ও দুর্ভেদ্য অরণ্য। এই মহাদেশের উপকূল অভগ্ন, উষ্ণ ও আর্দ্র জলবায়ু অস্বস্তিকর। ওকে, এই মহাদেশের অভ্যন্তরে রয়েছে জলপ্রপাত, খরস্রোতা নদী। এখানে প্রায় সর্বত্রই বন্ধুর মালভূমি। হিংস্র ও নরখাদক আদিম অধিবাসীদের বসবাস থাকার কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তো এগুলো আমরা সংক্ষেপে লিখলাম আফ্রিকা মহাদেশ সম্পর্কে। ভয়ের থেকে হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর হচ্ছে অষ্টক্ষুর আকৃতির হ্রদ। নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়। ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতো
বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। ঠিক আছে, এবং এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদের একটা চিত্র। নদীটা এইভাবে যাচ্ছিল, তারপরে এখানে দেখো বেশি বাঁক নেওয়ার ফলে এখানে বাঁকটা কিন্তু কেটে গেছে। তো এই যে অংশটা এটা হচ্ছে কি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ঠিক আছে, এবং নদীটা আবার এইভাবে সোজা কিন্তু চলতে শুরু করেছে। এরপর আমরা আরেকটা লিখছি 2 নম্বর দিয়ে স্বাভাবিক বাঁধ। নদীর দুই তীরে ক্রমাগত পলি জমে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলে স্বাভাবিক বাঁধ। সৃষ্টির কারণ কিনা বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে, দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছেই দ্রুত থিতিয়ে পড়ে। ওকে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে জমে উঁচু হয়ে একসময় নদী পাড় বরাবর বাঁধ তৈরি হয়। তো এটা হচ্ছে স্বাভাবিক বাঁধের একটা চিত্র। ঠিক এভাবে চিত্র তোমরা পারলে কিন্তু আঁকবে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অত্যন্ত গুরুত্ব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যে অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে সেই অধ্যায়গুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, আর এর পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর পিডিএফগুলো নিতে পারো। সেখানে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই পিডিএফগুলো, ভিডিও এবং পিডিএফ কিন্তু পাশাপাশি থাকবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।